আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের ৩৫ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তুরজান এবার রোজাকে নিয়ে আবার গেটের বাইরে বেরিয়ে এলো। চারপাশে হালকা রাতের বাতাস, দূরে কিছু আলো আর এক অদ্ভুত নীরবতা। গেটের ঠিক বাইরে এসে তুরজান থামলো, তারপর বলল, চোখ বন্ধ করো তো বউ। রোজা একটু সন্দেহ নিয়ে বলল, না করলে? তুরজান বলল, তাহলে সারপ্রাইজটা পাবা না। রোজা একটু ভেবে শেষমেশ চোখ বন্ধ করলো, তারপর বলল, ঠিক আছে, কিন্তু কিছু উল্টাপাল্টা করবেন না। তুরজান হেসে বলল, আমি কখনো তোর সাথে উল্টাপাল্টা করেছি? রোজা কিছু বলল না, শুধু চোখ বন্ধ রেখেই তুরজানের পক্ষে পড়ে রইল। রোজাকে দাঁড় করিয়ে দিল তুরজান, আলতো করে রোজার কাঁধে হাত রেখে কয়েক কদম সামনে নিয়ে গেল। তারপর থেমে বলল, এবার চোখ খুলো। রোজা ধীরে ধীরে চোখ খুললো, আর খুলে একদম স্থির হয়ে গেল। সামনে একটা সুন্দর ডেকোরেশন করা গাড়ি দাঁড়িয়ে আছে, পুরোটা ছোট ফেরারি লাইটে মোড়া, ফুল দিয়ে সাজানো। গাড়ির সামনে লেখা, মিসেস নেওয়াজ ফার্স্ট রাইড। রোজার চোখ এক মুহূর্তেই ভিজে উঠল, তার গলা কাঁপছে। এটা এটা আমার জন্য। তুরজান পাশে দাঁড়িয়ে শান্তভাবে বলল, তুমি বলেছিলে তোমার শখ অপূর্ণ রয়ে গেছে, আমি ভেবেছিলাম আজকে তোমার প্রথম রাতটা একটু আলাদা হোক। রোজা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে ফুলগুলো ছুঁয়ে দেখলো, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর বলল, আপনি কখন করলেন এগুলো? তুরজান হালকা হেসে বলল, যখন তুমি ভেবেছিলে আমি তোমাকে খেয়াল করছি না। রোজা এবার তার দিকে ঘুরে দাঁড়ালো, চোখে পানি, ঠোঁটে হালকা হাসি। দৌড়ে গিয়ে তুরজানের গলা জড়িয়ে ধরলো। তুরজান কয়েক পা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নিয়েছে। রোজার কামড়ে হাত দিয়ে খানিকটা উঁচু করে ধরলো, ফলস্বরূপ রোজার পা মাটি থেকে খানিকটা উঁচুতে। এই প্রথম নিজে থেকে আলিঙ্গন করলো স্বামী নামক পুরুষকে। অভিমান করা কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে ভুল বুঝেছি। তুরজান মিটিমিটি হেসে বলল, তুই ভুল বুঝলে সমস্যা নেই, আমি আছি তো ঠিক করে নেওয়ার জন্য। তবে এভাবে বারবার কাছে আনার জন্য হলেও তোকে রাগানো উচিত। রোজা এবার আর নিজেকে থামাতে পারলো না, হঠাৎ করে তুরজানকে শক্ত করে জড়িয়ে ধরলো, আস্তে করে বলল, ধন্যবাদ। তুরজান একটু অবাক হলেও তারপর হাসলো। তার বউ একদম পাগল, এখনো ছোটদের মতো অভ্যাস রয়ে গেছে। তুরজান দরজা খুলে রোজাকে বসতে সাহায্য করলো, তারপর নিজেও ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো। চারপাশে নীরব রাত, রাস্তার লাইটগুলো একে একে পেছনে পড়ে যাচ্ছে। রোজা জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার মুখে এখন একদম অন্যরকম প্রশান্তি। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? তুরজান একটু তাকিয়ে বলল, যেখানে তোর মন ভালো হবে। রোজা হেসে ফেললো, তারপর বলল, তাহলে তো অনেক দূর যেতে হবে। তুরজান বলল, সমস্যা নেই, আজ রাতটা পুরো তোর নামে লিখে দিলাম। গাড়ির ভেতরে নরম একটা গান বাজছে। রোজা আস্তে করে মাথা ঠেকিয়ে দিল সিটে। গাড়ি এগিয়ে চললো অন্ধকারের রাস্তা পেরিয়ে। আর তাদের নতুন জীবনের গল্পটাও ঠিক সেভাবেই শুরু হয়ে গেল, একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে, কিন্তু অনেক বড় একটা ভালোবাসা নিয়ে। আর এদিকে তুরজান ছোট্ট একটা রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিং করলো। রোজাকে গাড়িতে বসিয়ে রেখেই তুরজান বাইরে চলে গেল। রোজার জায়গাটা চিনতে বেশ কষ্ট হলো না। এখান থেকে তুরজান যাওয়ার আগে রোজাকে পায়েলার চুড়ি কিনে দিয়েছিল। আর হঠাৎ এখানে কেন এলো? ভাবনার মাঝেই তুরজান গাড়িতে ফিরে এলো। রোজার হাত দুটো নিয়ে সব ভারী চুড়ি খুলে দিতে লাগলো। অবশেষে খুলে দিয়ে এইমাত্র কিনে আনা কাচের চুড়ি নিজ হাতে পরিয়ে দিল। ইস, কি সুন্দর লাগছে চুড়িগুলো। তারপর একে একে রোজার সব ভারী গহনা খুলে ফেলতে বলল। এত গহনা পড়তে হবে কেন? অস্থিরতা বাড়ায় এসব গহনা। রোজা প্রথমে অবাক হলেও তুরজানের কথাই ঠিক মনে হলো। আসলেই তো এসব ভারী গহনা রোজা পরে আছে। তুরজানের কথা মতো গহনা খুলে একদম স্বাভাবিক হয়ে বসলো। গহনাগুলোর জায়গা হলো গাড়ির ব্যাক সিটে। তুরজান গাড়ির ডোর খুলে রোজাকে বেরিয়ে আসতে বলল। এই সেই নদীর পার যেখান থেকে তাদের দূরত্ব শুরু। এখান থেকে দেখার পর 10 বছর কেউ কারোর মুখ দেখতে পায়নি। তুরজান রোজার হাত ধরে সামনে এগোতে থাকলো। রোজা আজ একটা কথাও বলছে না, শুধু তুরজানের মত অনুসারে তা মেনে চলছে। শুধু দেখছে একটা মানুষ ভালোবাসে আর কত পাগলামি করতে জানে। মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। আর তুরজান ঠিক তার পাশেই রইলো, একদম ছায়ার মতো, কিন্তু সবচেয়ে নিরাপদ ছায়া। রোজার হাত এখনো তুরজানের হাতে আবদ্ধ হয়ে আছে। আর একটু শক্ত করে ধরে নিল হাতটা। আর তুরজান, সে একেবারেও হাত ছাড়েনি, কারণ আজ থেকে এই নতুন জীবনে রোজার অভিমান তার কাছে দূরত্ব না, বরং আরো কাছে টেনে আনার একটা অজুহাত। শুধু দুই নরনারী নদীকে সাক্ষী রেখে অজানা গন্তব্যে হাঁটতে লাগলো। নদী সাক্ষী হলো এক অবিশ্বাসী ভালোবাসার গল্পের উপখ্যান হয়ে। আর দুজন নদীকে সাক্ষী রেখে যেন বলে চলেছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুরজান আনমনে রোজার সাথে হাঁটতে হাঁটতে গেয়ে উঠলো, এ মন শুধু তোমার, তুমি শুধু আমার, খুঁজে ফিরিও আজ তোমাকে বারে বার। ভালোবাসি তোমায়, কাছে চাই বারে বারে, তোমায় ছাড়া জগৎ লাগে বড় আধার। ভালোবাসি তোমায়, কাছে চাই বারে বার, তোমায় ছাড়া জগৎ লাগে বড় আধার। নদীর পাড়ের সেই মুহূর্তটা যেন সময়ের গায়ে আটকে গিয়েছিল। বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া, আর তুরজানের কণ্ঠে ভেসে আসা গানের সুর, সবকিছু মিলিয়ে রোজার ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর তুরজান থেমে গেল। এতক্ষণ রোজার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নদীর পাড়ে শুয়েছিল। হঠাৎ রোজার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, চলো বউ, আরেকটা জায়গা বাকি আছে। রোজা কিছু না বলে মাথা নাড়ালো। তার চোখে এখন কোনো প্রশ্ন নেই, শুধু বিশ্বাস। গাড়িতে উঠে বসার কিছুক্ষণের মধ্যে রোজার চোখ দুটো ভারী হয়ে এলো। সারাদিনের ক্লান্তি, আবেগ আর এই অদ্ভুত প্রশান্তি সব
মিলিয়ে সে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ফ্রন্ট সিটের পিছনের দিকে মাথা হেলিয়ে রেখেছে, হয়তো ঘুমের শান্তি হচ্ছে না। তুরজান রোজাকে এনে তার কুলে বসিয়ে দিল। রোজা হঠাৎ উষ্ণতা পায় তুরজানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো, বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। তুরজান একেবারে তাকিয়ে মুচকি হাসলো, রোজার পিঠে এক হাতে জড়িয়ে অন্য হাতে ড্রাইভ করতে লাগলো। তারপর কপালে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, পাগলি একটা। আর এদিকে আরিয়ানদের গাড়ি ছুটে চলেছে মির্জাবাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 10:40। তুবা আর আরিয়ান এক গাড়িতে, আর পিছনে আত্মীয়রা সব অন্য গাড়ি করে আসছে। আরিয়ান ড্রাইভ করছে, পাশে তুবা বসে। তুবা এখনো কান্না করেই যাচ্ছে। আরিয়ান একটু পরপর টিস্যু এগিয়ে দিচ্ছে আর মুচকি হাসছে। আরিয়ানের হাসি যেন তুবার আগুনে ঘি ঢালার মতো। এই লোক দিব্যি হাসছে, আবার তুবাকে টিস্যু এগিয়ে দিচ্ছে, মানে কি? তুবা যেন আরো কান্না করে তাই বুঝাচ্ছে। তুবা এক ধ্যানে বাইরে তাকিয়ে থাকলো। সে প্রিয়জন ছেড়ে এসেছে, কষ্ট তো তার হবেই। পাশে বসা লোক তো তার প্রিয়জন ছাড়েনি। তুবা বাইরে তাকিয়ে ডেস্কে টিস্যু বক্স থেকে টিস্যু নেওয়ার জন্য হাত বাড়ালো, ভাগ্যক্রমে টিস্যু আর নেই, সব শেষ করে ফেলেছে। আরিয়ান আবারও শব্দ করে হেসে ফেললো। তুবা অগ্নিপ চোখে তাকাতেই আরিয়ান থেমে গেল, তারপর বলল, বিশ্বাস করো বউ, তুমি যে এভাবে কান্না করবে জানলে আমি আরো টিস্যু বক্স নিয়ে আসতাম। আফসোস আমি জানতাম না। তুবা বলল, আমি কান্না করছি তাতে আপনার কি? আপনার তো ভালোই লাগছে। আরিয়ান বলল, তা লাগবে না, বউ পেলে কার না ভালো লাগে বলো। তুবা বলল, অসভ্য পুরুষ। আরিয়ান বলল, সভ্য হয়ে লাভ কি? বলে একটা মেয়েলি রুমাল বের করে এগিয়ে দিল তুবার দিকে। এই রুমাল তো সেদিন তুবা ওই অচেনা লোকটার হাত বেঁধে দিয়েছিল। তুবা আবারও কিছু বলতে উদ্যত হতেই আরিয়ান এক হাতে তুবাকে টেনে কোলে বসালো। তুবা এতক্ষণে রেগে থাকলেও এখন ভীষণ লজ্জা পাচ্ছে। হঠাৎ কেমন অনুভূতিরা জমা হচ্ছে। ছটফট করতে আরিয়ান তুবার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তুবাও লজ্জায় এখন মরিমরি অবস্থা, একদম নিস্তেজ হয়ে রইল। রুমালের দিকে তাকিয়ে বলল, রুমালখানা এক প্রিয়সী দিয়েছিল, তাই যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন প্রিয়সীর চেয়ে বউকে বেশি আপন মনে হচ্ছে, তাই আপনাকে দিলাম, ফেরত দিয়েন কিন্তু। ম্যাডাম কি লজ্জা পাচ্ছেন? তুবাকে চুপ থাকতে দেখে আরিয়ান মজা করে আবারও বলল, লজ্জা পাচ্ছেন ম্যাডাম? লজ্জা ভেঙে দিব। লজ্জায় তুবার চোখমুখ দিয়ে লাল আভা বেরোচ্ছে। এমন অসভ্য পুরুষ আছে পৃথিবীতে? পরপর নিজের কানের কাছে ঠোঁটের ছোঁয়া পেতেই তুবা হকচকিয়ে গেল। নিজে ঘুরে তাকাতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। আরিয়ানের ঠোঁট প্রায় ছুঁয়ে দিচ্ছিল তার ঠোঁট। ভাবনার মাঝে আরিয়ান ব্রেক কষলো। তুবা হকচকালো বটে, তবে তার আগেই আরিয়ান তাকে তার সিটে বসিয়ে দিল। তারা মূলত মির্জা গেটের সামনে উপস্থিত হয়েছে। তুবাকে শাড়িসহ বেশ কিছু আত্মীয় এগিয়ে এসে তুবাকে বরণ করে নিল। কারণ শেষ করে তুবাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। তুবা আজ থেকে মির্জা পরিবারের বৌমা, তার পুরো পৃথিবী পাল্টে গেছে। কি অদ্ভুত নিয়ম, তাই না? রাত আরো গভীর হয়েছে। মির্জা বাড়ির ভেতর আলো, হাসি, কোলাহল সব মিলিয়ে এক অন্যরকম উষ্ণতা। তুবাকে নিয়ে সবাই ব্যস্ত। কেউ মিষ্টি খাচ্ছে, কেউ নাম জিজ্ঞেস করছে, কেউ আবার মজা করে বলছে, বৌমা এত কাঁদলে কিন্তু চোখ ফুলে যাবে। তুবা জোর করে একটা হালকা হাসি দিল, কিন্তু ভেতরে ভেতরে এখনো শূন্যতা কাজ করছে। নতুন ঘর, নতুন মানুষ, সবকিছুর যেন অপরিচিত, অথচ এটা এখন তার নিজের জায়গা। কিছুক্ষণ পর সব আনুষ্ঠানিকতা শেষ হলো। তুবাকে নিয়ে যাওয়া হলো তার ঘরে। ঘরটা সাজানো, ফুলের গন্ধে ভরে আছে চারপাশ। বিছানায় লাল সাদা ফুল ছড়ানো, নরম আলোটায় ঘর যেন স্বপ্নের মতো লাগছে। তুবা খাটের পাশে দাঁড়িয়ে রইল, বুকটা আবারও ধরপড় করছে। এই ঘর, এই রাত, সবকিছুই নতুন, অচেনা। ঠিক তখন ওই দরজায় ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো। আরিয়ান দরজা বন্ধর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই পরিচিত দুষ্টু হাসি। তারপর বলল, কি ম্যাডাম, এবার আবার কাঁদবেন? টিস্যু নিয়ে আসবো? না, একটু আমাকেও সময় দেবেন। তুবা মুখ ঘুরিয়ে নিল। এভাবে হঠাৎ তার অস্থিরতা বৃদ্ধি হচ্ছে। তারপর বলল, আপনি সবসময় এমনই থাকেন? আরিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, না, সবার সাথে না, শুধু আমার বউয়ের সাথে। তুবা কিছু বলল না, তার আঙুলগুলো কাঁপছে। আরিয়ান সেটা খেয়াল করলো। একটু কাছে এসে নরম গলায় বলল, এত ভয় পাচ্ছ কেন? তুবা খুব আস্তে করে বলল, ভয় না, সবকিছু নতুন লাগছে, তাই আর কি। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে, তারপর আলতো করে তুবার হাতটা নিজের হাতে নিল। তারপর বলল, নতুন তো হবেই, কিন্তু একটা জিনিস পুরনো আছে, আমি। কিন্তু তুমি তো মনে হচ্ছে আমাকেও ভুলে গেছো। নাথিং, আমি মনে করিয়ে দেওয়ার জন্য আছি তো। আজ থেকে আমি তোমার সেই একান্ত অপরিচিত মানুষ, পরিচিত হওয়ার জন্য দাঁড়িয়ে। তুবা ধীরে ধীরে তাকালো তার দিকে, চোখে পানি নেই, কিন্তু এক ধরনের শান্তি আছে। আরিয়ান হালকা করে হাসলো, তারপর বলল, আরেকটা কথা বলি। তুবা বলল, কি? আরিয়ান বলল, আমার না ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, তুমি চেঞ্জ করে এসো, ঘুমিয়ে যাও, বড্ড টায়ার্ড লাগছে তোমাকেও। বলে সে আলতো করে তুবার কপালে ঠোঁট ছোঁয়ালো। তুবা চোখ বন্ধ করে ফেললো। এই ছোঁয়ার কোনো দুষ্টুমি নেই, কোনো তাড়াহুড়া নেই, শুধু একটুখানি আশ্বাস। বাইরে তখনও আত্মীয়দের হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু এই ঘরের ভেতর দুটো মানুষ ধীরে ধীরে একে অপরের সাথে মানিয়ে নিচ্ছে, অচেনা থেকে আপন হওয়ার পথে। আরিয়ান প্রথমে তুবার ভারী গহনা খুলতে সাহায্য করলো, তারপর নিজে চেঞ্জ করে এসে বেডে গা এলিয়ে দিল। তুবাকেও ফ্রেশ হয়ে আসতে বলল। তুবা বেশ খানিকক্ষণ সময় নিয়ে একেবারে শাওয়ার নিয়ে বেরোলো। তার কেমন অস্বস্তি হচ্ছিল। একটা জর্জেটের শাড়ি গায়ে জড়ালো, ভেজা কাপড় বেলকনিতে দিল। ফর্সা গায়ে মেরুন রঙের শাড়ি বেশ লাগছে। তুবা রুমে এসে দেখলো আরিয়ান তার শোয়ার জায়গা রেখে এক কোণে ঘুরে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে
ঘুমে আচ্ছন্ন। তুবা আর দেরি করলো না, নিজের জায়গাতেই শুয়ে পড়লো। চোখের কারণে সে এইমাত্র ঘুমের রেশ এসেছে। হঠাৎ নিজের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস আর পেটের উপরে কারো হাতের ভার দেখে তড়িৎ বেগে চোখ খুললো। দেখলো আরিয়ান একদম তুবার দিকে সরে এসে গা ঘেঁষে শুয়েছে। শুধু তাই নয়, তুবাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তুবা আর কিছু বলার আগে আরিয়ান মুখের উপর ঝুঁকে বলল, একটু বেসামাল হই, বিশ্বাস করো একটু। তুবা লজ্জায় তাকাতেই পারলো না, আরিয়ানের বুকে মুখ গুজে দিল। আরিয়ান হেসে তুবার নেত্রপল্লবে শব্দ করে চুমু এঁকে দিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর এই গল্প যেহেতু শেষ, তাই নতুন গল্প আসবে খুব শীঘ্রই। তো আশা করছি আপনাদের কাছে নতুন গল্পও ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।